আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনি সবাই ভালো আছেন। আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা সাবজেক্টের চ্যাপ্টার 6 এর একটি প্রশ্ন আলোচনা করব, উপপাদ্য 11। আচ্ছা, তো প্রশ্নটি বলছে, যদি গ্রুপ জি এর এস কে দুইটি উপগ্রুপ হয়, অর্থাৎ এস কে যদি জি এর দুইটি উপগ্রুপ হয়, তবে আমাদের দেখাতে হবে যে এস কে একটি উপগ্রুপ হবে যদি এবং কেবল যদি এইচ কে ইকাল টু কে এইচ হয়। এই প্রশ্নটি সর্বশেষ তোমাদের 22-23 চলে আসছে। আচ্ছা, এবং খুবই ইজি। তো এখানে প্রশ্নে বলছে যদি এবং কেবল যদি, তাহলে অবশ্যই আমাদের দুইটা অংশ লাগবে। একটা কি, তোমার প্রথমে ধরবো যে এইচ কে একটি উপগ্রুপ, আমরা দেখাবো এইচ কে ইকাল টু কে এইচ। এর পরবর্তীতে বিপরীত ক্রমে আমরা ধরে নিব কে এইচ কে ইকাল টু কে এইচ, তখন আমরা দেখাবো এইচ কে একটি উপগ্রুপ। আচ্ছা, এখন আমরা সমাধান চলে যাই। তো আমরা প্রথম অংশে আমরা কি করবো, যে ধরে নিব যে এইচ কে কার উপগ্রুপ, জি এর একটা উপগ্রুপ আমরা প্রথমে ধরে নিলাম, ঠিক আছে। তো আমরা দেখাবো এই ক্ষেত্রে যে এইচ কে ইকাল টু কে এইচ, বুঝতে পারছো সবাই? তাহলে আমরা প্রথম ধরলাম যে এইচ কে জি এর একটি উপগ্রুপ। আমরা এক্ষেত্রে আমরা দেখাবো যে, বা প্রশ্ন যদি বলে যে দেখাতে বলে, তখন দেখাতে হবে বলবা। যদি বলে প্রশ্ন যে প্রমাণ করো, তখন আমরা প্রমাণ করতে হবে, সেটা তোমার কোশ্চেনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে এইচ কে ইকুয়াল টু কে এইচ। এখন কোশ্চেন দেওয়া আছে যে এইচ কে উপগ্রুপ, দেখো এইচ কে দুইটি উপগ্রুপ দেওয়া আছে জি এর। তাহলে আমরা উপগ্রুপের সঙ্গে হতে আমরা জানি যে এইচ ইকুয়াল টু এইচ ইনভার্স, একই কথা, এবং কে ইকুয়াল টু কে ইনভার্স, ঠিক আছে। তাহলে এইচ কে যদি এইচ কমা কে যদি উপগ্রুপ হয়, তাহলে এইচ ইকুয়াল টু এইচ ইনভার্স এবং কে ইকুয়াল টু কে ইনভার্স আমরা লিখতে পারি। একইভাবে সেমভাবে আমরা এইচ কে আর এইচ কে ইনভার্স দুটো একই বিষয়, দেখো এইচ ইনভার্স সমান, ঠিক একইভাবে এইচ কে এবং এইচ কে ইনভার্স একইভাবে লিখতে পারি। যেহেতু এইচ কে কি উপগ্রুপ, এই যে আমরা এখানে ধরছিলাম কি এইচ কে একটি কি জিরো উপগ্রুপ, তাহলে এইচ আর কে উপগ্রুপ হলে আমরা এটা পাবো। ঠিক একইভাবে এইচ কে যদি আমরা উপগ্রুপ যেহেতু ধরছি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি। আচ্ছা, এখন আমরা জানি যে এরকম ইনভার্স আকার থাকলে তখন যখন আলাদা করবে, তখন কী হবে, এই জিনিসটা উপরে ইনভার্স হবে, পরে এই জিনিসটা উপরে ইনভার্স হবে। এটা আমি কিন্তু চ্যাপ্টার 2-এ করিয়েছিলাম। এই যে সূত্র দেখো, তাহলে আমরা যখন এই জিনিসটাকে মনে করো আলাদা আলাদা উপরে লিখবো, তখন আমরা বি এর উপর ইনভার্স, স্টারিক প্রথমটা উপর ইনভার্স, এরকম আমরা এই সূত্র দ্বারা আমরা কাজ করব, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটা যখন আলাদা করবো, তখন আমরা এভাবে কে এর উপর ইনভার্স এইচ এর উপর ইনভার্সে বসাতে পারি। এখন কে ইনভার্স মানে কত, কে, এইচ ইনভার্স মানে কত, এইচ, ঠিক আছে। এটা এইচ কিন্তু অবশ্যই বুঝতে পারছো সবাই। এখন তাহলে এইচ কে ইকুয়াল টু কে এইচ বসাতে পারি। এখন আমরা কিন্তু আমার প্রথম অংশ দেখানো হয়ে গেছে কিন্তু, ঠিক আছে, যে এইচ কে একটু উপগ্রুপ হলে আমরা এই জিনিসটা দেখানো হয়ে গেছে। এখন দ্বিতীয় অংশ হলো এই জিনিসটা ধরে নিব, আমরা এটা দেখাবো বিপরীত ক্রমে। আমরা দেখাবো যে, আচ্ছা প্রথমে ধরি এইচ কে ইকুয়াল টু কে এইচ, এক্ষেত্রে আমরা দেখাবো যে এইচ কে হলো জি এর একটি উপগ্রুপ, ঠিক আছে। আচ্ছা, এখন যেহেতু উপগ্রুপ বলছে, ঠিক আছে, তাহলে আমাদের কি দেখাতে হবে, এইচ কে একটি উপগ্রুপ। তাহলে উপগ্রুপের সঙ্গে আমরা কি লিখতে পারি, যে দেখো এখানে, অর্থাৎ আমাদের যদি দেখাতে পারি যে এইচ কে এবং এইচ কে ইনভার্স ইকুয়াল টু এইচ, তাহলে বলতে পারবো যে এইচ কে একটি উপগ্রুপ। দেখো উপগ্রুপ একটা শর্ত আছে এখানে, তোমার এইচ ইনভার্স এইচ, ঠিক আছে। অর্থাৎ যদি এইচ উপগ্রুপ হয়, ঠিক আছে, তাহলে আমরা লিখবো যে এইচ ইনভার্স ইকুয়াল টু এইচ। এখন আমরা যদি এই যে এইচ ইনভার্স সমান সমান এইচ যদি পাই, তাহলে কিন্তু এইচ একটা উপগ্রুপ হবে। আচ্ছা, তাহলে আমরা এই সমান সমান এইচকে আমরা দেখবো যে পাই কিনা। আচ্ছা, তাহলে আমরা এই যে এটা সমান সমান লিখতে পারি এইচ কে ইনভার্স। এখন এটাকে আমরা একটু ওই যে লিখতে পারি সূত্র দ্বারা, যে এইটা সমান সমান আমরা এটা লিখতে পারি, বসিয়ে দিলাম। এখন আমরা মাঝখানে দুইটা একসাথে করবো। আচ্ছা,
যেহেতু কে উপগ্রুপ, আমি তো বললাম যে উপগ্রুপের হওয়া সত্য কি কে ইনভার্স ইকুয়াল টু কে হবে। তাহলে কে যদি উপগ্রুপ হয় তাহলে কি হবে, কে ইনভার্স ইকুয়াল টু কে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে যেহেতু কে উপগ্রুপ আমাদের প্রশ্ন দেওয়া ছিল, ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই সমান আমরা কে লিখতে পারি। এখন এই সাইডে এই একসাথে নিয়ে আসতে পারি। এখন সেমভাবে এখানে লিখতে পারি যেহেতু এইচ ইনভার্স এইচ, কারণ এখানে প্রশ্ন দেওয়া ছিল কি তোমার যে কি এইচ আর কে উপগ্রুপ ছিল, অর্থাৎ এইচও কিন্তু উপগ্রুপ। তাহলে আমরা এটা সমান এইচ লিখতে পারি। তো এটা সমান আমরা এইচ লিখতে পারি। আর এইচ কে এইচ ইকুয়াল টু আমরা এইচকে লিখতে পারি, একই কথা কিন্তু। তাহলে কে এইচ ইকুয়াল টু এইচকে লিখতে পারি, অর্থাৎ আমাদের কিন্তু এই শর্তটা পূর্ণ হয়ে গেছে। সুতরাং এই যে এই শর্তটা কখন পূর্ণ হয়, এই শর্তটা কখন পূর্ণ হবে, যখন কে উপগ্রুপ হবে। ঠিক একইভাবে এই শর্ত কখন পূর্ণ হবে, যখন এইচ কে উপগ্রুপ হবে। তাহলে এই শর্ত পূর্ণ হয়েছে, অর্থাৎ এইচ কে একটু উপগ্রুপ। সবাই বুঝতে পারছো এই প্রশ্নটা? যা নির্দেশ করে এইচ কে একটি জি এর উপগ্রুপ, এইটা আমাদের সমাধান চেয়েছে। তোমরা বই আছে, বই দেখে নিও। এখন আমি আরেকটা প্রশ্ন সলিউশন করবো। উপাত্ত 14, একটি চক্রগ্রুপের প্রতিটি উপগ্রুপই চক্রগ্রুপ। তাহলে একটা চক্রগ্রুপের প্রতিটি উপগ্রুপই কি হবে, তুমি চক্রগ্রুপ। তাহলে আমি একটা চক্রগ্রুপ ধরে নিব জি, যার মান কি এ। তাহলে এই যে জি একটা কি চক্রগ্রুপ ধরে নিলাম, এবং জি এর একটি উপগ্রুপ এইচ। তাহলে একটা চক্রগ্রুপ কি জি ধরে নিলাম এবং তার উপগ্রুপ কি আমরা এইচ ধরে নিলাম। তা আমাদের দেখাতে হবে যে সেই এইচটা কি হবে, এই উপগ্রুপটা হবে তোমার চক্রগ্রুপ। এই যে তা আমাদের দেখাতে হবে এইচ উপগ্রুপ চক্রগ্রুপ। এটাই বলছে যে জি এর উপগ্রুপটা কি এইচ, এইচটা কি চক্রগ্রুপ আমাদের দেখাতে হবে বা প্রমাণ করতে হবে, প্রশ্ন যেটা চায়। এখন যদি জি এর একটি অপ্রকৃত গ্রুপ এইচ হয়, অর্থাৎ জি এর একটি অপ্রকৃত গ্রুপ এইচ হয়, ঠিক আছে। এখানে একটু হয়তো মনে ভুল করছি, এখানে উপগ্রুপ হবে, অপ্রকৃত উপগ্রুপ। আচ্ছা, তাহলে যদি জি এর একটি অপ্রকৃত গ্রুপ এইচ হয়, তাহলে অপ্রকৃত গ্রুপের যে শর্ত কি তোমার একটা অবেদক হবে, এবং এইচ ইকুয়ালটি কি হবে, ওই গ্রুপের সমান হবে। দেখো যে প্রকৃত উপগ্রুপের সংখ্যা আমরা কি বলছিলাম, যে তোমার এই যে গ্রুপ, সেই গ্রুপ হবে নিজে, এবং আরেকটা হবে কি তোমার অবেদক হবে, ই হবে। ঠিক আছে। তাহলে এইখানে আমরা ধরেছিলাম কি জি এর একটি অপ্রকৃত গ্রুপ এইচ, তাহলে অবশ্যই আমরা কি লিখতে পারি, অর্থাৎ এইচ ইকুয়াল টু ই সেকেন্ড ব্র্যাকেট দিব, অথবা এইচ ইকুয়াল টু সেই গ্রুপ নিজেই। তখন আমরা স্পষ্টত বুঝতে পারবো যে এটা একটা চক্র গ্রুপ। তাহলে আমরা যদি এইচ যদি অপ্রকৃত উপগ্রুপ হয়, তাহলে কি হবে, এইচ একটা চক্র গ্রুপ হবে। এখন মনে করি এইচ জি এর প্রকৃত উপগ্রুপ, তাহলে এইচ একটা কি প্রকৃত উপগ্রুপ। তাহলে আমরা ধরে নিব যে এ পাওয়ার এম এইচ এর একটা উপাদান, এ পাওয়ার এম কি এইচ এর একটা উপাদান। তাহলে কি আমরা কি ধরলাম যে এইচ জি এর একটি উপগ্রুপ, এবং এ পাওয়ার এম কি এইচ এর একটা উপাদান। এখন এই উপাদানটা যদি এইচ এর একটা সিযোগ হয়, এ পাওয়ার এমটা যদি এইচ এর সিযোগ হয়, তাহলে আমরা বলতে পারবো যে কি হবে, এইচ একটা চক্র গ্রুপ। ঠিক আছে। এখন আমাদের দেখাতে হবে যে এইচ এ পাওয়ার এমটা কি জি এর একটা সিযোগ। আচ্ছা, এখানে যে এম, যেখানে এম হলো তোমার ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমরা ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কি জানি আমরা, 1 2 3, 1 থেকে শুরু, এর থেকে বড় 1 2 3 ইত্যাদি। তাহলে এই যে 1 থেকে শুরু ইত্যাদি, এগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা, সবচেয়ে ছোট সংখ্যা মনে করলাম 1, সেই 1টা আমরা মনে করলাম m ইকুয়াল টু 1, এটা মনে মনে ধরলাম। ঠিক আছে। তাহলে আমরা মনে মনে ধরলাম m ইকুয়াল টু 1। তাহলে এই mটা হলো ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, মনে করো 1 ধরলাম। তাহলে এ পাওয়ার s, আমরা আরেকটা ধরে নিলাম উপাদান, এ পাওয়ার s বিলংস টু s এর একটা উপাদান হলে
মানে আরেকটা যদি কি হয় উপাদান যদি হয় হলে কি হবে এই এসটা কিন্তু তখন হবে কি হবে তোমার এম এর থেকে বড় হবে। সাপোজ আমি তো এখানে ক্ষুদ্রতম এই যে এম ইকুয়াল টু 1, আমি কিন্তু এখানে এমটা ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা ধরে ফেলেছি, তাহলে এখানে এস বলছে, তাহলে এটা অবশ্যই কি হবে আর একটু বড় হবে, কারণ 1 এর নিচে কিন্তু আর নেই, 1 এর নিচে কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা আর নেই, তাহলে 1 এর থেকে বড় হবে, তাহলে এসটা কি তোমার এম এর থেকে বড় হবে। তখন বাক প্রক্রিয়া দ্বারা আমরা পাই, ঠিক আছে। তাহলে বাক প্রক্রিয়াটা কি দেখো, বাক প্রক্রিয়াটা কি, এ আর বি দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু এম আর এস দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা, এম এবং এস কিন্তু তোমার কি দুইটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় এবং বি নট ইকুয়াল টু 0 হয়, অর্থাৎ আমরা এই যে তোমার যে বির মানটা কি হবে এখানে তোমার 0 সমান হবে না, তাহলে এই যে এখানে এমটা হবে তোমার বি মনে করব, এই এমটাকে আমরা কি করব বি মনে করব আমরা। আচ্ছা, অর্থাৎ বি জিনিসটা হলো তোমার সবচেয়ে ক্ষুদ্রতম যেটা থাকবে সেটা নট ইকুয়াল টু 0 হয়, তাহলে এমন অনন্য পূর্ণ সংখ্যা কিউ ও আর বিদ্যমান থাকবে বা পাওয়া যাবে, কিউ এবং আর। তাহলে এখানে আমরা কিউ এবং আর দেখো, কিউ এবং আর দুইটা পূর্ণ সংখ্যা আমরা পাবো, এখানে লিখে দিব, আমরা এখানে লিখি নাই, এখানে হবে তোমার এখন লিখে দিবা কিউ এবং কি আর হলো পূর্ণ সংখ্যা, ঠিক আছে, কিউ আর পূর্ণ সংখ্যা। এই যে জানো এ ইকুয়াল টু বি কিউ প্লাস আর, যেখানে তোমার 0 থেকে এই 8টা হবে, যে এখানে যে অংশটা হবে সেই 8টা হবে তোমার 0 থেকে বড় বা সমান এবং বি থেকে ছোট। তাহলে এখানে তোমার এ হলো তোমার কি বড় অংশটা, অর্থাৎ এখানে এ হলো এস আর এখানে বি হলো এম, এ হলো এস এবং বি হলো এম, তাহলে এখানে বি হলো তোমার যে বড় অংশটা থাকবে, অর্থাৎ যে ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে, ছোট সংখ্যাটা যে থাকবে সেটা, এবং এসটা তোমার হবে বড় অংশটা, অর্থাৎ এম এর থেকে বড় যেটা থাকবে সেটা। তাহলে এ ইকুয়াল টু এস, বি ইকুয়াল টু এম হিসাব করবো আমরা এখানে, তাহলে এই ইকুয়ালটা আমার কত এস মনে করবো, তাহলে আমি এখানে এস বসাবো ইকুয়াল টু এম, এই যে এখানে বি আছে দেখো, সে বি আমরা কি ধরছি এম ধরছিলাম এম, আর এখানে দুইটা পূর্ণ সংখ্যা ধরবো কিউ এবং আর পূর্ণ সংখ্যা, যেখানে এইখানে যে আর আছে সেটা 0 থেকে বড় এবং বি থেকে ছোট, 0 থেকে বড় বা সমান, তাহলে এইখানে আরটা আছে তোমার 0 থেকে বড় বা সমান এবং বি থেকে ছোট, বি মানে তো এখানে এম। আচ্ছা, এখন আমরা আর মান বের করবো, আর এর মান আমরা কি পাবো এখান থেকে তোমার আর ইকুয়াল টু, এটা যদি এপাশে নিয়ে যাই তাহলে আমরা মাইনাস এম কিউ প্লাস এস লিখতে পারি, এটাকে সাজিয়ে লিখতে পারি এস মাইনাস এম কিউ, 1 নং সমীকরণ দিলাম। কিন্তু আমরা পাই যে এ এম এস এর কি আছে উপাদান, তাহলে এই যে এস এম এটা যে তোমার বিপরীত উপাদান থাকবে সেটাও কিন্তু তোমার এস এর মধ্যে থাকবে, যেহেতু এস একটা উপগ্রুপ, এই যে আমরা প্রশ্ন ধরছিলাম এখানে যে এর একটি উপগ্রুপ এইচ, তাহলে উপগ্রুপের আচ্ছা উপগ্রুপের যে আমরা কন্ডিশন জানি কতগুলো জানি 4টা হয়, ঠিক আছে, তার মধ্যে বিপরীত থেকে অস্তিত্ব বিধি মেনে চলে, এটা সবাই জানো, আমি তোমাদের তাও দেখাই দিই। আচ্ছা একটু এই যে বিপরীত থেকে অস্তিত্ব বিধি, এই যে একটু খেয়াল করো, এটা উপগ্রুপের কন্ডিশন, যে এ যদি এসির উপাদান হয় তাহলে এটা বিপরীত উপাদানটা কি হবে তোমার এস এর উপাদান হবে, এটা এখানে বলছে, তাহলে এ পাওয়ার এম যদি এস এর উপাদান হয় তাহলে এটা বিপরীত উপাদান কি এ পাওয়ার এম, এ পাওয়ার মাইনাস এম, তাহলে সাপোজ এখানে কি আছে এ এম একটা উপাদান, তাহলে এটা বিপরীতটা কি আছে 1/am, বুঝতে পারছো সবাই, তাহলে এ এম এসির উপাদান, তাহলে এটা বিপরীতটা কি আছে 1/a পাওয়ার এম, তো এই জিনিসটাকে লিখতে পারি আমরা এ এভাবে লিখতে পারি, তাহলে
এ পাওয়ার এম যদি এসির উপাদান হয় তার বিপরীত উপাদান এ পাওয়ার মাইনাস এ ইনভার্স এম এসির উপাদান হবে উপগ্রুপের সংখ্যা অনুসারে পাই আমরা। আচ্ছা, তো আমি এই যে এখানে কি নিলাম, আমরা পাওয়ার আকারে এখানে আমরা কিউ নিতে পারি, আর এখানে কিউটা তোমার কি হবে, পূর্ণ সংখ্যা। ঠিক আছে, কিউটা অবশ্যই কি হবে, পূর্ণ সংখ্যা। যেখানে দেখো কিউ পূর্ণ সংখ্যা, পাওয়ার আকারে আমরা সবসময় কি একটা কিউ নিতে পারি, সেটা হলো তোমার পূর্ণ সংখ্যা। আচ্ছা, তাহলে আমি এই জিনিসটা থেকে কি লিখতে পারি, এরকম লিখতে পারি এ পাওয়ার মাইনাস এম কিউ এসির উপাদান। অতএব আমরা কি পাই, অতএব এ এস কিন্তু এসির উপাদান এবং এ ইনভার্স এম কিউ এটাও কিন্তু এসির উপাদান, অর্থাৎ দুইটা কিন্তু এসির উপাদান। তাহলে আমরা এই যদি এই জিনিসটা যদি এসির উপাদান হয়, তাহলে আমরা জানি আবদ্ধ বিধি কি জানি আমরা, যে এই দুইটার গুণফলে কি হবে, এসির উপাদান হবে। আবদ্ধ বিধি দেখো, তাহলে এ আর বি যদি এসির উপাদান হয়, তাহলে এই দুইটা গুণফলে কি হবে, এসির উপাদান হবে। তারপর আমরা এখানে দুইটা বৃত্তি থেকে একটা নিব, আর এস মাইনাস এম কিউ লিখতে পারি বিলংস টু এইচ। এখন এটা মান কত, এইচ, এটা মান কত আমরা জানি, এস লিখতে পারি। এই যে সরি এস কিসের, আর, এটা মান কত, আর, তাহলে এস মাইনাস এম কিউ আমরা আর লিখতে পারি। এখন ই একমাত্র তখন সম্ভব যদি আর ইকাল টু 0 হয়। তাহলে এখানে আর ইকাল টু যখন 0 হবে তখনই কিন্তু এটা সম্ভব। কারণ কি, আমরা দেখো আমরা কি করছিলাম, যে এ পাওয়ার এম ধরছিলাম প্রথমে, কই জানা ছিল, এখানে দেখো আমরা প্রথমে এখানে আমরা ধরছিলাম এ পাওয়ার এম ধরছিলাম। তাহলে এম এর মান কি, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা ধরেছিলাম, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা সবচেয়ে ছোটটা ধরছিলাম, এই যে ক্ষুদ্রতম। তাহলে এম এর মান 1, তাই না, এম এর মান আমরা 1 ধরছিলাম। এরপর আমি আরেকটা ধরছিলাম যে এ পাওয়ার এস, তখন কিন্তু এস এর মানটা কি এম এর থেকে বড়, অর্থাৎ 1 এর থেকে বড়, যেমন 1 এর থেকে বড় 2, 3, 4, 5 ইত্যাদি। তাহলে 1 আমরা এম ধরেছি এবং এসটা কি তার থেকে বড় ধরেছি। তাহলে অবশ্যই এই আটটা কি হবে, তোমার এমও হবে না, মানে ওই যে 1ও হবে না এবং তার থেকে বড় হবে না। তাহলে কি হবে, তোমার 0 হবে। ঠিক আছে, তাহলে 0 হয়, কারণ এম ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা কি আমরা এম ধরছিলাম, অর্থাৎ মনে করো 1 ধরছিলাম। তাহলে অবশ্যই এই যে আর এর মান 0 ধরলে কিন্তু আমরা এই জিনিসটা সম্ভব। এছাড়া তুমি যদি এম বসাও, এস বসাও, অর্থাৎ এগুলো তো আমরা ধরে ফেলছি 1 এবং তার বড় ধরে ফেলেছি, তাহলে আমরা শুধু আর ইকুয়াল টু 1 এর জন্য এটাকে সম্ভব হবে। আচ্ছা, তাহলে এখানে আমরা এম এর মান কিন্তু আমরা 1 পাবো, কারণ ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ 1 থেকে শুরু হয়। তাহলে 1 ধরবো, আর এর মান তো দেখো 0, তাহলে এম এর মান 1, আর এর মান 0, অর্থাৎ এমটা বড়। তাহলে আমরা 1 নং হতে পাই। 1 নংটা কি ছিল, এই যে এখানে আর এর মান 0 বসাবো এখানে আমরা। তো আর এর মান এখানে 0 বসে আমরা এস ইকুয়াল টু এম কিউ পাবো। এখন এখানে আমরা বৃত্তি নিব এ। এখন আমরা এই জিনিসটাকে আমরা লিখতে পারি পাওয়ার আকারে। আমরা জানি যে সবসময় পূর্ণ সংখ্যা হবে, পাওয়ার আকারে কি হবে, পূর্ণ সংখ্যা হবে। তাহলে পূর্ণ সংখ্যা কিউ লিখতে পারি। এখন ইয়া নির্দেশ করে এস এর প্রত্যেকটি উপাদান, এস এর প্রত্যেকটি উপাদান কি তোমার এ এম পাওয়ার কিউ আকারের। তাহলে এস এর যে প্রত্যেকটা উপাদান আছে সেগুলো কি তোমার এরকম আকারে হবে। ঠিক আছে, অর্থাৎ এই জিনিসটা দ্বারা আমরা যদি এভাবে গাণিতিকভাবে লিখি, তাহলে আমরা বলতে পারি যে এস ইকুয়াল টু কি হবে, এ এম হবে তোমার এস এর সিজক। ঠিক আছে, তাহলে আমরা যদি এস এর প্রত্যেকটি উপাদান যদি এরকম আকারে হয়, তাহলে আমরা এই যে এস এমটা, এই এমটা হবে তোমার এস এর সিজক। এখন এই সিজকের উপর তোমার যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে।
ঠিক আছে, এটা পূর্ণ সংখ্যার উপর তোমার যে কোনো পূর্ণ সংখ্যা হতে পারে, যেমন কিউ পি কিউ আর ইত্যাদি হতে পারে। তাহলে আমরা এই জিনিসটা কি এরকম আকার হবে, প্রত্যেকটা উপাদান এরকম আকার হবে। তাহলে এই ভিতর অংশটা কি হবে, সূচক হবে। যদি এরকম উপরে যে কোনো পূর্ণ সংখ্যা থাকে তাহলে এই নিচের অংশটা কি হবে, সূচক হবে এইচ এর। ঠিক আছে, সুতরাং এইচ গ্রুপটি চক্রকর্মী যার সূচক am। তাহলে এই সূচকের উপরে কিন্তু তোমার অনেক কিছু পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ চক্রগ্রুপ প্রত্যেকটি উপগ্রুপ কি চক্রগ্রুপের প্রত্যেক উপগ্রুপ চক্রক্রমিক। প্রশ্ন যেটা চাবে বা চক্রগ্রুপ যেটা বলো না কেন একই কথা, এইটা সমাধান। তো যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই করে দেওয়া। আজকে ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।